জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এই দুই কক্ষে পিআরে নির্বাচন হতে হবে এই বিষয়ে তারা এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে চায়। এখন আপনি কেন আলোচনাটা করলেন না কেন? যদি আপনি গত মাসে অথবা তার আগের মাসে এটা আমরা এজেন্ডাভুক্ত করে এর থেকে কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তো আমরা আলোচনা করেছি, তাহলে সেটা আলোচনা করলে যেটা হয়ে যেত, আজকে রাস্তায় কর্মসূচিতে আসবার প্রয়োজন ছিল না। আমরা কোনো না কোনো ফর্মে একটা জায়গাতে রেজলিউশনে আসতে পারতাম। এটা এতদূর গড়াতো না আপনি কোন জায়গাতে পিআর হবে না হবে। অথবা অবভিয়াসলি আজকে এখানে চলে আসছে বিষয়টা। থার্ড হচ্ছে, দেখবেন জুলাই সনদের বাস্তবায়ন বিষয়টা নিয়েও কমিশন এবং কমিশনের অনেক সদস্যকে দেখলাম খুব সিরিয়াসলি এঙ্গেজ করা, রুলিংয়ে আসা, রেজলিউশনে আসার ব্যাপারে অনীহা ছিল। পরে চাপে পড়ে তারা দেখেন আবার এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াতে আলোচনাতে আসছেন তারা। তাহলে সমানষ্ট হয়ে গেল তো মাঝখানে রাজনৈতিক দলগুলো আবার রাজপথে কর্মসূচি দিয়ে ফেলছে। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব ব্যাকরণ আছে, তার নিজস্ব হিসাব আছে, তার নিজস্ব রাজনীতি আছে। আপনি তাকে বিএনপির প্রত্যাশার জায়গা থেকে তো আপনি জামাত এবং ইসলামী আন্দোলনের রাজনীতিটা বিবেচনা করতে পারবেন না। সবার নিজস্ব রাজনীতি আছে। সবাই কি চাইবে ভোটের আগে, যে আমার কেকের পিসটা আরেকটু বড় করা যায় কিনা, স্লাইসটা আরেকটু বড় করা যায় কিনা, অথবা আমি একটা স্লাইস পাইছি আর একটা স্লাইস পাওয়া যায় কিনা। এটা ভোটের রাজনীতি, এটা সিটের রাজনীতি, এটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি। এটা ফাইন, এখানে শঙ্কিত হওয়ার কিছু নাই। যেভাবে দেখবেন যে নির্বাচন কবে হবে, বিএনপির ব্লাড প্রেশার 250-300-তে চলে গেছিল না, আমার ব্লাড প্রেশার কিন্তু তখনও বাড়ে নাই। কারণ আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমার আস্থা আছে, ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতরে সে নির্বাচন দিয়ে দিবে। আমার ব্লাড প্রেশার 80-120-এ। এখনও যে ইসলামী আন্দোলন জামাত যে কর্মসূচি দিয়েছে, এতেও আমার ব্লাড প্রেশার একদমই বাড়তেছে না। কারণ আমি বুঝতেছি যে এটা একটা রাজনৈতিক কর্মসূচি, তারা এটার মধ্য দিয়ে তার একটা রাজনীতি আছে, সেটা সে অ্যাচিভ করতে চায়। এবং দিন শেষে অনেকগুলো কমন বিষয় আমি দেখলাম যেটা আশাবাদী হওয়ার মতো। একটা বিষয় হচ্ছে সকল রাজনৈতিক দল স্যাক্রিফাইস করা, ছাড় দেয়া জাতীয় স্বার্থে, এই ব্যাপারে কোনো দ্বিমত দেখলাম না। আমি মনে করি যদি গণভোট করতে পারে করুক, এবং সেই গণভোটে তো 50 ভাগের বেশি ভোট আসতে হবে যদি কাউকে নিষিদ্ধ করতে হয়, তাই না? আর এই নিষিদ্ধকরণের ক্ষেত্রে গেলে আমি তো মনে করি 50 ভাগও যথেষ্ট না, অন্তত 75 ভাগ জনগণকে চাইতে হবে। তারপর তো 25 ভাগ যদি না চায়, আপনি দেখেন এখানে সমস্যাটা কোথায়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেখানে যদি সামান্য ভোটারও 1%, 2% ভোটারও কাউকে চায়, তাহলে তারা সংসদে যেতে দিবে, তাই না? কিন্তু 25% ভোটার যদি না চায় যে নিষিদ্ধ হোক, তারপরেও 75 ভাগ বলবে নিষিদ্ধ হোক, তো ঘটনাটা কি ঘটলো? এক জায়গায় আপনি 25%-এর মতামতকে অগ্রাহ্য করছেন, আরেক জায়গায় 2%-এর মতামত নিয়ে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে দিচ্ছেন। এগুলো হচ্ছে স্ববিরোধী দাবি, যেটা ফুয়াদ আবারও ঠিক বলেছে। সাধারণত আমি সব টকশোতে ফুয়াদের সাথে তো একমত হই না, সে যেটা বলেছে এটা ঠিক। সেটা হচ্ছে যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যেত, গণতান্ত্রিক পদ্ধতিতে একে অন্যের সাথে আলোচনার মাধ্যমে একটা বন্ধুভাবাপন্ন সরকার, যেটা আমি বলেছি, তাদের সাথে কথা বলা যেত। এবং এটাও সে বলেছে যে একটা প্রসেস তৈরি করা যেত, যে প্রসেসের মাধ্যমে জনমত আসলে কোন দিকে, এটাকে আমরা একটা যাচাই বাছাই হলো করতে পারতাম। এখানে তো জনগণের মতামতের কোনো গুরুত্বই নাই, যে 4টা তার মধ্যে একটা জায়গায় আছে শুধু গণভোট, কিন্তু সেই গণভোটটা আবার স্ববিরোধী। 75 ভাগ লোক মনে করেন বললো নিষিদ্ধ করা উচিত, কিন্তু 25% কিন্তু না বলেছে। তাহলে সেই 25% ভোট দিলে তো এরা 25% সিট পাবে সংসদে। তাইলে দেখেন এটা স্ববিরোধী হয়ে যাচ্ছে না। একদিকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাইবেন নিম্নকক্ষে, আবার বলবেন নিম্নকক্ষে নির্বাচনের আগেই গণভোট করে কাউকে বাদ দিয়ে দাও। তাহলে কেমন হলো ব্যাপারটা? হইল না। আপনি একটা প্রপোর্শনকে বাদই দিয়ে রাখলেন, ভোটের তাদের কোনো মতামত নাই। এখন উচ্চকক্ষে পিআরের ব্যাপারে তো তারা আগেই একমত হয়েছিলেন। আমরাও সবাই মনে করি উচ্চকক্ষে পিআর হতে পারে, উচ্চকক্ষ থাকা উচিত, সবাই একমত, এবং এটা নিয়ে আলোচনাও করেছেন তারা। হঠাৎ কোথা থেকে যেন এই ব্যাপারটা হলো, ধূমকেতুর মতো আকাশে দেখা গেল, অথবা যে উল্কাপাতের মতো এটা এসে পড়লো রাজনৈতিক ময়দানে, যে না নিম্নকক্ষে পিআর চাই। এর কারণ হচ্ছে কি জানেন? নিম্নকক্ষে পিআর দিয়ে কিন্তু নেপাল, শ্রীলঙ্কা খুব একটা সাকসেসফুল হয়নি, আন্দোলন বন্ধ রয়েছে। নিম্নকক্ষে পিআর চালু করে কি তারা খুব গণতান্ত্রিক শাসন কায়েম করতে পেরেছে? পারে নাই। উল্টা যেটা হয়েছে সেটা হচ্ছে সকলেই গিয়ে সংসদে প্রবেশ করেছে, এবং অন্তত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ 151টা সিট পেয়ে একটা পাওয়ারফুল গভর্নমেন্ট তৈরি করার জায়গাতে কিন্তু আর বাংলাদেশ পৌঁছাবে না। কারণ বাংলাদেশের অতীত নির্বাচনের ইতিহাস বলে কেউ আজ পর্যন্ত 50% ভোট হাসিল করতে পারে নাই। সর্বোচ্চ 35, 36, 38%, 42% ধরলাম।
তার মানে কি হবে, যেই সরকার গঠন করতে যাক বাকি ভোটের জন্য বাকি সদস্যদের কাছে তাদেরকে হাত পাততে হবে, কারো না কারোর সাথে তাকে কোয়ালিশন করতে হবে। এবং সেই ক্ষেত্রে কি ঘটবে, দ্বিতীয় বা তৃতীয় শক্তিশালী দল যেটা এখন আছে মাঠে, তারা চিন্তা করছে তারা আজীবনের জন্য ক্ষমতার অংশীদারিত্ব পাবে, কারণ তাদেরকে ছাড়াতে কেউ সরকার তৈরি করতে পারবে না। এই আনন্দে তারা আন্দোলন করছেন। দ্বিতীয় হচ্ছে, সাথে যাদেরকে নিয়েছেন এরা তো জীবনে, সরকার তো দূরের কথা, সংসদে যেতে পারতেন কিনা সন্দেহ। এরা পিয়ার পেলে 2-1 সংসদে যাবেন, গিয়ে সেখানে মজার মজার কথা বলবেন। যেমন একজন আমাকে বলেছিলেন যে নারী উপস্থাপক থাকলে কোনো অনুষ্ঠানে যাওয়াই উচিত না, নারী উপস্থাপনা করবে কেন। এখন ধরেন সংসদে গিয়ে তারা কিন্তু আবার 50 জন নারীকে মেনে নেবেন, হয়তো সংরক্ষিত আসন আরও বেশিও মেনে নিতে পারেন। এমনকি উচ্চকক্ষেও নারী চলে যেতে পারে, নিম্নকক্ষে তারা পিয়ার দিয়ে বসে থাকবেন, উচ্চকক্ষে নারীরা গিয়ে বসে পড়বেন। কি একটা মজা হবে তাদের। তারা একদিকে বলেছেন নারী উপস্থাপক থাকলে আসা উচিত না, আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে, আরেকদিকে তারা কিন্তু ক্ষমতার স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে তারা কিন্তু তখন উচ্চকক্ষে নারী মেনে নেবেন, সঙ্গে নারী মেনে নেবেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে 50টা সংরক্ষিত আসলে নারী মেনে নেবেন। আসল কাহিনী হচ্ছে মানা না মানা কোনো ব্যাপার না, ক্ষমতার মধু, ক্ষমতার মৌচাক, ক্ষমতার মৌচাকে ঢিল, ক্ষমতার যে স্বাদ সেটা চাইছেন। এইটাও আমি ফুয়াদের সাথে একমত। কেকটা চায়, কেকের একটা স্লাইস চায়, পারলে 2টা স্লাইস চায়, পারলে পুরো কেকটাই চায়। সেটা যদি যতদিন না পাচ্ছে ততদিন কেকের একটা স্লাইসে স্থায়ী বন্দোবস্ত নিয়ে চিরস্থায়ী লর্ড কর্নওয়ালিস বসে থাকতে চায়। এইটা হচ্ছে ঘটনা। এবং আমি মনে করি ফুয়াদ আজকে যেটা বলেছেন এটা ঠিক, যে একটা আলোচনার মাধ্যমে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি এই ব্যাপারটাকে শুরু থেকেই করা হতো, তাহলে আজকে এই রাজপথে আন্দোলনে যাওয়ার কোনো দরকার ছিল না। এবং এটাও ঠিক যে প্রত্যেক দলেরই যার যার ব্যক্তিগত এবং দলীয় জায়গা থেকে আন্দোলনের একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে। চেয়ারম্যান হলে আপনি দলের বা বড় কর্মকর্তা হলে তারা ব্যক্তিগত সিদ্ধান্ত অনেক সময় নেন যেহেতু লিডার, এবং তারা দলকে সেটা বুঝান। আবার উল্টাটাও হয়, দল একটা কিছু চায়, চেয়ারম্যান এবং লিডাররা সেটা মেনে নেয়। এখন এই জায়গাতে আমি মনে করি তাদের রাস্তা কেন, যে কোনোখানে আন্দোলন করার অধিকার আছে, তবে আন্দোলনের ফলাফলটা সুখকর হবে কিনা এইটা হচ্ছে প্রশ্ন। সরকারের উচ্চপদস্থ ব্যক্তি, কমিশনের দ্বিতীয় ব্যক্তি, তিনি বলেছেন যে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। এখন আমাদেরকে হয় এটা বিশ্বাস করতে হবে হুমকির সম্মুখীন হবে, আর যদি অবিশ্বাস করি তাহলে বলতে হবে উনি সত্য কথা বলে নাই। এখন উনি সত্য কথা বলেন না, এটা যদি আমরা চিন্তা করি তাহলে সত্য বলার শপথ নিয়েছেন, তাহলে তো কমিশনে উনি থাকতে পারেন না, উনি মিথ্যা মিথ্যা ভয় দেখাচ্ছেন। এইখানেও একটা স্ববিরোধিতা তৈরি হচ্ছে। উনি মিথ্যা ভয় দেখালে উনি মিথ্যা মিথ্যা কেন ভয় দেখাবেন, আর যদি সত্য ভয় দেখিয়ে থাকেন তাহলে তো এটা তো সিরিয়াসলি ভয়ঙ্কর। তাহলে তো এইসব আন্দোলন না করে বরং নির্বাচনের দিকে যাওয়া দরকার। আমরা দুদিকেই পড়েছি। একটা গান আছে হায়দার সাহেবের, আমি ফাইসা গেছি মাইন কাছি পায়, জনগণ ফাইসা গেছে মাইন কাছি পায়। একদিকে তার জাতীয় নিরাপত্তার হুমকি, আরেকদিকে তার গণতন্ত্রকে সুসংহত হবে না পিয়ার পদ্ধতি এবং ইচ্ছামতো দলগুলিকে নিষিদ্ধ না করলে, এখানে আরেকটা হুমকি। দুই হুমকির মাঝখানে জনগণ ফাইসা গেছে মাইন কাছে পায়। ভারতের পক্ষে ছিলেন সব সময়